ধন্যবাদ। আসলে এই ভাইরাসটা বাংলাদেশে নতুন না, এটা বলেছি আমরা এর আগেও। এটা কত মানে প্রথম ডিটেকশন অনেক আগে, আসলে 2000 কেউ বলেন 17, কেউ বলেন 2001 সাল থেকে। আসলে এটা মূলত এটা ল্যাবরেটরিতে ডায়াগনোস করা, ডিটেক্ট করার এই এফোর্টটা সবসময় দেওয়া হয়নি। এর ফলে এটা সালের পার্থক্য। কিন্তু এটা সাধারণভাবে যে শ্বাসতন্ত্রের যে সকল রোগগুলো হয়, যে ইনফেকশন, সেখানে এই ভাইরাল ফ্লুটা, যেটাকে আমরা কমন কোল্ড নামে চিনি, এই কমন কোল্ড অনেকগুলো ভাইরাস দিয়ে হয়, তার মধ্যে এই ভাইরাসটা দীর্ঘদিন যাবত এটা একটা কারণ। কিন্তু যেহেতু আমাদের ডায়াগনস্টিকে এবং এইবার চীনের এই ঘটনার কারণে উদ্বেগ আসছে, এবং মাঝখানে যেটা বললেন আপনি, আসলে কোভিডের কারণে আমাদের এই ভাইরাস ডিটেক্ট করার সামর্থ্য বেড়েছে, এটার দিকে আর কখনোই কিন্তু অত বেশি মনোযোগ দেওয়ার দরকারই মনে করা হয়নি। এমনকি আমরা আজকেও বলছি যে বাংলাদেশে এই পর্যন্ত একটি মাত্র এবারে একটি কেস, আসলে তো আপনি এক্সটেন্সিভ ল্যাবরেটরি পরীক্ষা নিরীক্ষা করার কথা বলা হচ্ছে না। এটা সাধারণ ফ্লু, 7 দিনের মধ্যে ভালো হয়ে যাবে, সাধারণ ফ্লু যেভাবে ভালো হয়। এবং সেক্ষেত্রে সেই ফ্লুয়ের কারণ কোন ভাইরাস, এটা খোঁজার চেষ্টা ক্লিনিক্যালি রিকমেন্ডেড না। এমনকি এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা বিভিন্ন দেশে যে সমস্ত প্রফেশনাল বডি, তারাও রিকমেন্ড করছে না যে এটা খুঁজে বের করতে হবে এটা কোন ভাইরাস। এটাকে সাধারণ ফ্লু হিসেবে চিকিৎসা করা হবে। এবং যদি উনি বিশেষ কোনো সমস্যা না থাকে, লাইক উনি যদি খুবই অল্প বয়সী বাচ্চা না হয়, ওনার যদি ইমিউনিটি কম্প্রোমাইজ না হয়, ওনার যদি কিডনি ডিজিজ না থাকে, এবং ওনার যদি সিওপিডি না থাকে, এই ধরনের বিশেষ কোনো রোগ না থাকলে পরে কোমরবিডিটিস, ওনার জন্য এটা একটা সাধারণ ফ্লু। এই বিশেষ ক্ষেত্রে, বিশেষ করে ইমিউনো কম্প্রোমাইজের ক্ষেত্রে বলা হচ্ছে যে সেই ক্ষেত্রে এই ফ্লুটা যে সাধারণ ফ্লু ছাড়িয়ে এটা একটু জটিল হতে পারে। সেটাও সাধারণভাবে সব ক্ষেত্রে হবে না, কারো কারো ক্ষেত্রে হতে পারে। এবং এই ক্ষেত্রে ক্লিনিশিয়ানের জাজমেন্ট, যে উনি যদি চান উনি ওই ক্ষেত্রে এক্সপ্লোর করে দেখতে পারেন যে ওনার আসলে এই ভাইরাসটা আছে কিনা। অর্থাৎ মোটা দাগে যেটা বুঝতে পারি, এটা একটা সাধারণ ফ্লু বা কমন কোল্ড বলতে আমরা যেটা চিনি সেটাই। এটার কারণ হিসেবে অনেকগুলো ভাইরাস থাকে, তার মধ্যে এই ভাইরাসটি একটি এই ভাইরাস। এবং এই ভাইরাসটি ডিটেক্টেড হচ্ছে দুনিয়া জোড়া, আমাদের এখানে হয়েছে। এটা দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলে ছিল। এইটা কখনোই এখন পর্যন্ত বলা হচ্ছে না যে এটা দিয়ে গুরুতর কোনো শ্বাসতন্ত্রের বা গুরুতর কোনো জীবন হানিকর বা ঝুঁকিপূর্ণ কোনো রোগ তৈরি হয়। একটা ব্যাপার সত্য, সেটা হচ্ছে যে মিউটেশনের একটা সম্পর্ক সবসময় আপনারা দেখেছেন, ইভেন কোভিডে যে ভয়াবহতাও কিন্তু ভ্যারি করেছে এই মিউটেশনের সঙ্গে সঙ্গে। অর্থাৎ ভাইরাস একটা সার্কুলেশনে যখন থাকে, মিউটেশনের সম্ভাবনাটা থাকবে। সো এটা একটা সার্ভেলেন্স সিস্টেমের আওতায় আছে। এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা কোনো রেগুলেটর যেহেতু অ্যালার্ম জেনারেট করেনি, আমাদের সামর্থ্য আছে, আমাদের ল্যাবরেটরির সামর্থ্য আছে। আপনারা জানেনই, কারণ কোভিড মোকাবেলা করতে গিয়ে আমাদের যে ল্যাবরেটরির সামর্থ্য আছে, সেটা আমরা যখন চাইবো তখনই আমরা এটা ব্যবহার করতে পারবো। কারণ যেই পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে ভাইরাসকে আলাদা করা লাগে, সেটুকু আমরা করতে পারি। অর্থাৎ এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য বার্তাটা হচ্ছে, কোনো রকম আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। একেবারে চিকিৎসকের সাধারণভাবে একটি ফ্লু যেভাবে চিকিৎসা করেন সেভাবে চিকিৎসকরা করবেন। আপনারা এটা সাধারণ যে রোগ, জ্বর কমানো এবং অন্যান্য পরামর্শগুলো মেনে চলবেন। একটু পানি বেশি খাবেন, পুষ্টিকর খাবার দাবার খাবেন। এর বাইরে এই পার্টিকুলার ভাইরাসের বাংলাদেশের উপস্থিতি নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার মতন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বলেছেন যে একেবারে কোভিড-19 এর মতোই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তাহলে তো একটু ভয়ের ব্যাপার, মানে এটা হুলস্থুল পড়ে যাবে। আমরা স্পষ্ট বলতে চাই যে স্বাস্থ্যবিধি বলতে রেসপিরেটরি হাইজিন বলা হয়। সেটা আপনারা খেয়াল করবেন। এটা কেন বলেছিল, প্রথম দিকে কিন্তু বলা হয়েছিল যে এইটা কেসের সংখ্যা বেড়েছে, চীন বলেছিল অ্যাপারেন্টলি। পরে কিন্তু এটা স্পষ্ট করা হয়েছে যেটা আসলে এভাবে বাড়েনি। কারণ মূল ব্যাপারটা হচ্ছে যে কোভিডের কারণে মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলছিলেন, অতএব তখন কিন্তু রেসপিরেটরি যেহেতু মাস্ক পরছিলেন, ওনারা দূরত্ব বজায় রাখছিলেন, অতএব এটা কেসের সংখ্যা কমে গেছিলো। সো আবার যখন আপনি মাস্ক খুলে সাধারণ চলাফেরা করছেন, সো আবার সে আগের মতো কেস কিছুটা বেড়ে গেছে। কিন্তু কোনো মতেই সেটা HMPVর সঙ্গে সম্পর্কিত করা ঠিক হবে না। এটা হচ্ছে একটা সাধারণভাবে আমরা কিছু স্বাস্থ্য মাস্ক পরে চলছিল, দূরত্ব বজায় রেখে চলছিলেন, হাত ধুচ্ছিলেন, এই 3টা কাজ করতেছিলেন, সেই কারণে রোগের সংখ্যার কমে আসছিল। এখন সেগুলো আবার আমরা না মানা শুরু করার কারণে আবার একটু ইনসিডেন্সটা বেড়েছে। কিন্তু এটা কোনোভাবেই এখন পর্যন্ত কোনো জায়গাতে বিজ্ঞানের কোনো অংশেই এটাকে SARS-CoV-2 এর সঙ্গে কোনো তুলনীয় কোনো ভয়াবহতা এটার আছে কেউ বলেনি। ওই ধরনের কি পরামর্শ দিচ্ছেন আপনি যে আবার মাস্ক পরা কিংবা হাত ধোয়া কিংবা ডিসটেন্স মেনে চলা, এই ধরনের পরিস্থিতি আসতে পারে কিনা, কিংবা এই ধরনের কোনো পরামর্শ আপনি দিচ্ছেন কিনা? এই মুহূর্তে এই ধরনের পরামর্শ না, কিন্তু এটা একটা সাধারণ স্বাস্থ্যবিধির পরামর্শ আসলে ছিল বাংলাদেশের জন্য সবসময়। সেটা হচ্ছে
মার্চ এপ্রিল এবং নভেম্বর ডিসেম্বর এই দুটোর সময় আসলে রেসপিরেটরি হাইজিনটা মেনে চলা, এটা আসলে আমাদের দীর্ঘদিন, এটা আমাদের চর্চা নেই। আপনারা যদি বিভিন্ন অঞ্চলে যান দেখবেন যে ওখানে একটা সাধারণ চর্চা আসলে যখন ফ্লু সিজন হয় তখন তারা একটা রেসপিরেটরি হাইজিন মেনে চলে এবং তার ফলে ফ্লুয়ের ইনসিডেন্সটা কমে যায়। অনেক দেশে এইটার কারণে ফ্লু ভ্যাকসিনও নেয় তারা আসলে, কিন্তু এটা একটা সাধারণ হাইজিন আসলে, যেটা বলছি আমরা পরামর্শ আকার আমরা দিচ্ছি না, কিন্তু যারা একটু ঝুঁকিপূর্ণ, আমরা যে একটু আগে যে বললাম সেই সমস্ত ঝুঁকি যাদের আছে তারা মাস্ক পরে চলা, এটা মানে তাদের জন্য এটা পরামর্শ না বললেও তারা এটা চললে ভালো হবে। যারা অতিরিক্ত ঝুঁকির মধ্যে আছে সাধারণ মানুষের জন্য এখনো মাস্ক পরে চলার কোনো পরামর্শ আমরা দিচ্ছি না। কিন্তু বিষয়টা হলো যে এই যে করোনার কথা যে বলুন, তার মানে করোনার সাথে এইচএমপিভির কোনো না, নো, এরা একটাই মিল হচ্ছে, এরা সবাই রেসপিরেটরি ট্র্যাক্টে, মানে ফ্লু ভাইরাস, SARS-CoV-2, HMPV, RSV, এগুলো সবাই আসলে রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন করে, ভাইরাল ফ্লু তৈরি করে। আর এইগুলোর উপরে যদি অন্য ইনফেকশন হয় সেটা ব্যাকটেরিয়াল, কিন্তু সাধারণভাবে এগুলো এই ভাইরাস দিয়ে হয়। এটা ওই সিরিজের মধ্যে একটা ভাইরাস। করোনার মতো ক্ষতিকর না। এই মুহূর্ত পর্যন্ত কোনোভাবে এটা তুলনীয়ই না, ক্ষতিকর তো না, তুলনীয়ও না। এটার মূল কথাটা হচ্ছে এর মহামারী তৈরি করার সামর্থ্য এখনো কেউ বলে নাই যেটাতে মহামারী তৈরি হতে পারে। এই ব্যাপারটাই স্পষ্ট হওয়া দরকার। আমাদের কতজন এখন রোগী হলো একজন। এই মুহূর্তে একজন, এটা তো ব্যাপারটা আমাদের পরীক্ষা নিরীক্ষা, এটা তো আসলে করলে বার করা যাবে, কিন্তু এটা পরীক্ষা করে এই এইচএমপিভি ডিটেক্ট করার কোনো প্রয়োজনীয়তা মনে করা হচ্ছে না। এটা ক্লিনিক্যালি যদি না তার কোমরবিডিটিস থাকে এবং যদি রোগীর ভয়াবহতার কারণে তাকে মানে মনে করা হয় যে জানা দরকার। কারণটা কি, আপনি এইচএমপিভি জেনে আপনি তো চিকিৎসায় কোনো পার্থক্য করবেন, এটা তো সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, শুধুমাত্র লক্ষণভিত্তিক চিকিৎসা হবে এবং সাপোর্টিভ ট্রিটমেন্ট হবে। অতএব আপনি এইচএমপিভি জানা এবং না জানা চিকিৎসা পদ্ধতি নির্ধারণের ক্ষেত্রে কোনো পার্থক্য করবে না। আমরা ডাক্তারের কাছে যাবো কখন মানুষ ডাক্তারের চিকিৎসা করে কোন সিমটম? একদম ফ্লুয়ের, সাধারণ ফ্লুয়ের মতন চিকিৎসা চলবে এখন পর্যন্ত। একেবারে মানুষের জন্য পরামর্শ হচ্ছে এটাকে এখন পর্যন্ত সাধারণ ফ্লু বিবেচনা করে চলবেন। এই ফ্লুয়ের ভেতরকার কোন ভাইরাসের কারণে এই ফ্লু সেটা জানার জন্য কোনো এফোর্টের কথা এখনো বলা হচ্ছে না। যে একজন ধরা হলো ডিরেক্ট ডিটেক্ট হলো, উনি কিভাবে তাহলে? উনি তো ওনার কেসটাকে আমরা এটা অন রেকর্ড বলতেছি না, ওনার কেসটা আমি ভেঙে বলে দিই। ওনার কেসটা তো আসলে একটা পাবলিকলি, প্লিজ ডোন্ট এটা মানে ব্রডকাস্ট করবেন না। এটা হচ্ছে মূল কথাটা হচ্ছে যে এটা একটা পেশেন্ট আসলে 20 দিন যাবত উনি আসলে চিকিৎসা ওইভাবে নেননি। না নিতে নিতে আসলে এক ধরনের যখন উনি একটু জটিল হয়েছে চিকিৎসার, মানে ফিভারটা জটিল হয়েছে, তখন উনি আসছেন হাসপাতালে। ততক্ষণ আসলে ওনার ভাইরাসের উপর একটা অন্য ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, ক্লেবশিয়েলা, এবং পরিষ্কার সেটা তো ডিটেক্টেডও হয়েছে। এবং ওনার যে সমস্যাগুলো, জটিলতাগুলো তৈরি হয়েছে, এগুলো সম্পূর্ণ হচ্ছে ওই ভাইরাল রোগটা দীর্ঘদিন যাবত চিকিৎসা না করা এবং তার উপরে গিয়ে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়া। এই কারণেই ওনাকে একটু গুরুতর অবস্থা আমরা পেয়েছি। কিন্তু এটা সাধারণ ফ্লু চিকিৎসা করা হলে পরে এবং উনি নিয়ম মেনে চললে কোনোভাবেই এটা এই লেভেলের জটিলতা হবে না। হ্যাঁ, মাস্ক পরা যেগুলো বলা হচ্ছে আর কি। মানে আমাদের হাতে মানে ডকুমেন্টার চিকিৎসার কোনো ইয়ে নাই। ওনাকে আমরা পেয়েছি 20 দিন, মানে উনি আমাদের সিস্টেমে ঢুকেছেন 20 দিনের মাথায় এসে 30-এর ঘরে, 30-এর কোঠায়। ওনার আরেকটা বিষয় যে আমরা যতদূর জানতে পেরেছি যে ভারতে এই রোগ ডিটেক্ট হয়েছে, এছাড়া আর কোন কোন আমাদের প্রতিবেশী দেশে হচ্ছে এবং বেশি আকারে হচ্ছে কিনা আপনি? এখন পর্যন্ত বেশি আকারে বলা নাই, একদম পরিষ্কার। এখন পর্যন্ত বেশি আকারে বলা নাই। যেটুকু বেশি সেটার সঙ্গে এই ভাইরাসের ইনফেকশনের সম্পর্ক বলা হচ্ছে না। সেটা বলা হচ্ছে যে আমরা আসলে স্বাস্থ্যবিধি বা এই যে কোভিডের যে মেনে চলা ছিল সেটার ইফেক্টের কারণে কম ছিল, ওটা তুলে ফেলার কারণে বেড়ে যাচ্ছে। এটা এইচএমপিভির সঙ্গে সম্পর্কিত না আসলে। না, ঠিক এইরকম কিছু এখনো বলা হয়নি। এটা ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনসে এটাকে এখনো ওই জায়গায় আনা হয়নি যে বর্ডার রেগুলেশন ইম্পোজ করা হবে, সেটা বলা হয়নি। WHO এই ব্যাপারে কোনো রকম কোনো সতর্কবাণী দেয়নি এখনো স্পষ্ট। তার মানে একজন, মানে আপনি একজন চিকিৎসক এবং সরকারের নীতি নির্ধারক হিসেবে এই বিষয়টা নিয়ে মানুষকে অবশ্যই আমরা স্পষ্ট বলতে চাই যে এখনো আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। এমনকি এই ভাইরাসটি সম্পর্কে বিজ্ঞান যতটুকু জানা আছে বিজ্ঞানে, সেইটা অনুযায়ী এটা দিয়ে বড় ধরনের মহামারী হওয়ার ঝুঁকিও নেই। কিন্তু আমরা বলবো সবাই যারা একটু অসুস্থ, আমরা যে কথাটা বার বলছি, তারা একটু সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলবেন, তাতে ঝুঁকির পরিমাণটা একটু তাদের কমবে। সেটা মূলত আমরা বারবারই বলছি, সেগুলো হচ্ছে যারা কম্প্রোমাইজ ইমিউনিটি, যারা সিওপিডি, একেবারে বাচ্চা, এই অনেক বেশি বয়স, এক্সট্রিম অফ এজ, সো একেবারে বাচ্চা, অনেক বেশি বয়স, কম্প্রোমাইজ ইমিউনিটি, অ্যান্টি ক্যান্সার ড্রাগ পাচ্ছেন, অথবা কোমরবিডিটি লাইক সিওপিডি, কিডনি ডিজিজ আছে, এই ধরনের রোগীরা ছাড়া বাকিদের জন্য এটা একেবারেই সাধারণ ফ্লু। কিন্তু একটা যেহেতু একটা ভাইরাসের নাম আসছে, সবাই জানছে, সরকার থেকে আপনাদের এই নিয়ে কোনো ধরনের কি পদক্ষেপ আছে? আমাদের মানে এই ভাইরাস আমরা জাস্ট সিম্পল প্রস্তুতি আছে, আমাদের ল্যাবগুলোকে আমরা ইকুইপ করেছি, আমাদের কিটস আছে, আমরা জোগাড় করেছি, কিটস আছে, সংগ্রহ ছিল। এটা আসলে
টেকনিক্যালি বলা দরকার না, মানে এটা আমাদের ল্যাবগুলো একাধিক বড় ল্যাব সবার সামর্থ্য আছে, মানে আমাদের আইডিসিআর, বিএসএমএমইউ, নীলমাস সবারই সামর্থ্য আছে। এবং আপনারা জানেন যে কোভিডের সময় আমাদের যে সামর্থ্য গড়ে উঠছে ওটার মধ্যে একটা বড় অংশ এখন নন ফাংশনাল, যেহেতু প্রয়োজন পড়ছিল না, চাইলেই পরে আমরা অন্টো হতে পারবো আর কি যখন তখন, কিন্তু এটা ওই ধরনের কোনো ঝুঁকিই নেই আর কি। যে ধরা পড়ে জানার জন্য যে ধরা পড়েছে মানে চিকিৎসার পরবর্তী কি হয় আসলে তার জন্য? নিউমোনিয়া, এটা হচ্ছে কমন কথা, জাস্ট নিউমোনিয়া হবে না, নিউমোনিয়াটাকে ম্যানেজ করতে পারলেই বেল আউট হয়ে চলে আসবে, বেল নট এট অল, কোনোভাবেই না, এরকম কোনো সম্ভাবনাই না। আচ্ছা, একটু যদি এখন সংক্ষেপে যদি পুরো এটা একটু বলেন, মানে অনেকগুলো পুরো আচ্ছা একটু পুরো বলেন একবারে, র্যাপ আপ করে বলে, অবস্থাটা কি, সবশেষ পরিস্থিতি কি, কতটা ভয়াবহ? তাহলে র্যাপ আপ করি আমরা একটু এভাবে যে এইচএমপিভি আসলে শ্বাসতন্ত্রের যে ভাইরাল সংক্রমণ হয়, এই যেটুকু আমরা সাধারণভাবে কোল্ড, কমন কোল্ড অথবা ভাইরাল ফ্লু বলি, এর অনেকগুলো ভাইরাস যেটা হয় এইচএমপিভি তার মধ্যে একটা। এটা এই দেশে এবং পৃথিবীতেও দীর্ঘদিন যাবত আছে, এই দেশেও প্রায় 20 বছরের বেশি সময়কাল যাবত আছে এটা। অতএব এই ভাইরাসটা দিয়ে কমন কোল্ড হওয়া বা ফ্লুতে আক্রান্ত হওয়ার ঘটনাটি একেবারেই আমাদের এখানকার সাধারণ ঘটনা। এখন এই ভাইরাল ফ্লুর বেলায় আসলে কোন ভাইরাস দিয়ে ফ্লুটি হয়েছে এটা ডিটেক্ট করতে যাওয়াটা এটা একটা রিকমেন্ডেড পদ্ধতি না ক্লিনিক্যালি, যে ক্লিনিক্যালি একজন ভাইরাল ফ্লু রোগী কোন ভাইরাস দিয়ে আক্রান্ত হয়েছেন সেটা বের করতে হবে, এটা ক্লিনিক্যালি রিকমেন্ডেড না। এই ভাইরাস দিয়ে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে কোনো বাড়তি ঝুঁকি ফ্লুয়ের চাইতে নেই, ফ্লুয়ের সমান পরিমাণ ঝুঁকি আছে। প্রশ্ন হচ্ছে শুধুমাত্র যাদের কম্প্রোমাইজড ইমিউনিটি অথবা যাদের কোমরবিডিটি লাইক সিওপিডি আছে, মানে কিডনি ডিজিজ আছে, অথবা 2 বয়সে একেবারে এক্সট্রিম বাচ্চা অথবা অনেক বেশি বয়স, এই গ্রুপগুলো তাদের ক্ষেত্রে এই ভাইরাস দিয়ে ইনফেকশন না, তাদের ক্ষেত্রে সব রোগের ক্ষেত্রেই তাদের জটিলতা বেশি হয়, একইভাবে তাদের ক্ষেত্রে এই ভাইরাসটিতে একটু বাড়তি সতর্কতা নেওয়ার কথা বলা হচ্ছে। আদারওয়াইজ এই ভাইরাস দিয়ে আক্রান্ত ব্যক্তিদের সাধারণ ফ্লুয়ের চিকিৎসা হবে এবং ওনারা একটু পানি বেশি খাবেন, পুষ্টিকর খাবার খাবেন। এছাড়া কোনোভাবেই আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা পৃথিবীর কোনো দেশের রেগুলেটররা, এমনকি যেই দেশ থেকে এসেছে চায়না, তারাও আসলে এখন পর্যন্ত কোনো রকমভাবেই কোনো আতঙ্কিত হওয়ার অথবা কোনো সতর্ক অবস্থাও তারা আসলে জেনারেট করেনি বা অন্যদের জন্য জানায়নি। এক্ষেত্রে আমরা মনে করি যে বাংলাদেশে এখন পর্যন্ত সবাই সাধারণ, এটা একটা ফ্লুয়ের সিজন চলছে, অথবা ফ্লু সিজনে যা কমন প্রিকশন সেই প্রিকশনগুলো নিলেই চলবে। আমার ঠান্ডা লাগলো বা আমি কি যাব, কিভাবে আমার সবাই যা করতে না, মানে আমাদের তো ফ্লু তো এটা মানে ফ্লু চিকিৎসায় তো আপনারা জানেন যে 7 দিনের মধ্যে মোটা থাকে, এটা আউটকাম প্রায় 1। মানে চিকিৎসা শুধুমাত্র জ্বর কমার জন্য, ব্যথা কমার জন্য যেটুকু লক্ষণ থাকে লক্ষণ ভিত্তিক চিকিৎসা, আর এর সঙ্গে বাড়তি যেটা বলছি আমরা ফ্লুইড এবং একটু ভালো খাবার। কিন্তু এটা লক্ষণ ভিত্তিক চিকিৎসা। লক্ষণ যদি সর্দি থাকে অ্যান্টিহিস্টামিন, যদি গায়ে ব্যথা থাকে প্যারাসিটামল, যেগুলো কমনলি দেন ডাক্তার, জাস্ট এইটুকুই। কিন্তু এইচএমপিভি কারো আছে, এটা কিভাবে ডিটেক্ট? দরকার নেই সেটা এখন করার, অ্যাবসলিউটলি আমরা এই কথাটা স্পষ্ট বলছি যে মানে কমন কোল্ড বা ফ্লু চিকিৎসার সঙ্গে এই ভাইরাসটির সম্পর্ক, এই ভাইরাসটি দিয়ে হয়েছে নাকি অন্য কোন ভাইরাস দিয়ে হয়েছে সেটি চিহ্নিত করার প্রয়োজনীয়তা আছে বলে এখনো কোনো প্রফেশনাল বডি রিকমেন্ড করেনি। আপনি কি এমনি ইন্টারনাল ভাবে ডাক্তারদের কোনো বার্তা দিবেন যে এই যে কথাগুলো যে অফিসিয়ালি ভাবে কোনো কিছু জানাবেন কিনা যে আপনারা এইভাবে চিকিৎসাটা করেন? আমরা একটা প্রোটোকল করার জন্য কমিটি করে দিব, আমরা এটা আজকে অথবা আগামীকাল আমরা একটা এই রিভিশন যদি দরকার হয় রেসপিরেটরি ইনফেকশন হিসেবে ফ্লুয়ের জন্য প্রোটোকল আপগ্রেড করার যদি দরকার পড়ে, আমরা একটা এক্সপার্ট টিম করে দেবো আজকে অথবা আগামীকাল। এক্সপার্ট কমিটি এটা রিভাইজ করে আমাদের রিকমেন্ডেশন দিয়ে দিবে। আমরা মনে করি না যে মেজর চেঞ্জ হবে বলে এখানে প্রোটোকলে আসলে। আর ওই প্রোটোকল হলে তো এমনি সব ডাক্তার এমনি জেনে যাবে, তবে আমরা প্রোটোকলে খুব বড় ধরনের পরিবর্তন হবে বলে আশা করছি না আর কি। এটা আমরা বলতে পারি যে আগামীকালের মধ্যে হবে প্রোটোকলটা? না না, একদিনে তারা প্রোটোকল তৈরি করতে পারবে। হ্যাঁ মানে আমরা কমিটিতে তৈরি, হ্যাঁ সাধারণভাবে গাইডলাইন তৈরি করার জন্য ডিজি হেলথ একটা এক্সপার্ট টিম তৈরি করে দেওয়া হয়, সেই কমিটি। মানে এরকম বলতে পারি যে একটা নির্দেশনা তৈরি করা হবে। হ্যাঁ চিকিৎসা নির্দেশনা বলে আর কি, চিকিৎসা নির্দেশনা, ক্লিনিক্যাল গাইডলাইন বলতে পারেন। ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনটা আমরা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন তৈরি হয়ে গেলে আমরা এটা ডাক্তারদের মধ্যে শেয়ার করে ফেলবো। এটি ফর্মালি এটাই কথা আমাদের। থ্যাংক ইউ সো মাচ। না এখন যে গাইডলাইন আছে এটা একদম চলবে, এখন চলবে। আমরা জাস্ট বলছি যেহেতু একটা মানুষের মধ্যেই আছে, আমরা জাস্ট রিভিশনের জন্য আমরা এক্সপার্ট কমিটিকে রিভাইজ করতে বলবো, দেখতে বলবো, রিভিউ করে দেখতে বলবো যদি তারা। আমরা আশা করছি না কোনো, বারবারই বলছি, সর্দি জ্বর কাশি
জাস্ট একদম সিম্পল ফ্লু যাওয়া, সর্দি জ্বর কাশি ব্যথা, করোনা সময় যেমন যে করোনা হয়েছে কিনা এর জন্য নট এট অল। কোনোভাবেই না আমরা মনে করি যে এই মুহূর্তে এটাকে ফ্লু লেভেলেই চিকিৎসা চলবে, ফ্লু হিসেবেই চিকিৎসা চলবে। এই ফ্লুয়ের পেশেন্টকার কারণ কোন ভাইরাস সেটা খুঁজতে যাওয়া এখন পর্যন্ত কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ এই খুঁজে পাওয়ার মাধ্যমে যে ভাইরাস ডিটেক্ট করা হলো তাতে চিকিৎসা পদ্ধতিতে কোনো পরিবর্তন যেহেতু আসবে না, খুবই সোজা করে আর কি।